শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া ও গাজীপুরে মোট ৬৫টি পোশাক কারখানা আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিক। এদিকে কারখানায় নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ নানা অভিযোগ গাজীপুরে ২৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বকেয়া বেতনের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিগত ২ মাসের স্যালারি আমরা এখন পর্যন্ত পাই নাই এবং স্টাফদের বকেয়া বেতন ৩ মাসের বাকি আছে। আমরা চাই আমাদের ফ্যাক্টরি চলুক, আমাদের বকেয়া বেতনগুলো দিয়ে দিক। চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের অধীনে সোমবার আশুলিয়ার মোট ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ৯টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। শিল্পাঞ্চলের বাকি সব কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে, তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে দুই পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, দুই পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো ক্ষোভ যা আছে, যার যাই আছে কথাটা বলতে পারে। এদিকে সকালে গাজীপুরের কালিয়াকৈর, টঙ্গী ও বাঘের বাজার এলাকায় ৩টি কারখানা শ্রমিক বকেয়া বেতন সহ নানা দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। এতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। দুপুর ১২টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আমাদের একটা লোক বের করতে পারবো না, আমাদের কোনো জুলুম করা যাবে না। 10টা পর্যন্ত যে ডিউটিটা করি আমরা, এখানে 60 টাকা আমরা নাইট বিল চাই, আর 10টার পরে যে ডিউটিটা করব ওইটা আমরা 100 টাকা নাইট বিল চাই। এছাড়া গাজীপুরে কোকোলা ফুডের শ্রমিকরা বোনাস সহ নানা দাবিতে বন্ধ থাকা কারখানায় ভাঙচুর চালায়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেসরকারি খাতের ৯ বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি ১৮,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, SIBL, ইউনিয়ন, কমার্স ব্যাংক, এক্সিম ইসলামী, পদ্মা, ICB ইসলামী ব্যাংক। সোমবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 5টি ব্যাংক তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এই ব্যাংকগুলো অন্যান্য সবল ব্যাংক থেকে চাইলে সহায়তা নিতে পারবে, সেখানে গ্যারান্টার হিসেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থাকবে। এছাড়া এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি হয়নি। এদিকে পদ্মা ও ICB ইসলামিক ব্যাংক এখন পর্যন্ত কোনো আবেদন করেনি। পাঁচটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে তারল্য সহায়তা গ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তো বাংলাদেশ ব্যাংক আসলে এক ধরনের গ্যারান্টরের ভূমিকা পালন করছে। ব্যাংকগুলোকে নিয়ে আমরা টাস্ক ফোর্সের মাধ্যমে গভর্নর মহোদয় যেটা পরিকল্পনা করছেন যে আমরা তাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, প্রয়োজনে তাদেরকে আমরা রিক্যাপিটালাইজেশন সুবিধা দিব। ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর ফাঁকি দিয়ে কেউই রেহাই পাবেন না। আবারও এমন কড়া হুঁশিয়ারি দিলেন রাজস্ব বোর্ড NBR-এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। একই সঙ্গে সহজে রাজস্ব আদায় বাড়াতে করবান্ধব পরিবেশ তৈরিতে সংস্থাটি কাজ করছে বলেও জানান তিনি। সোমবার সকালে রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকে সহজ করতে রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের এসব কথা বলেন NBR চেয়ারম্যান। তিনি আরও বলেন, করদাতারা যেন কোনোভাবে প্রতারণা বা হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতেই কাজ করছেন তারা। এর আগে গেল ৯ সেপ্টেম্বর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে বড় পরিসরে ওয়েবসাইট চালু করা হয়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেছে বলে জানায় NBR। যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের রিস্কটা অনেক বেশি, তাদের সম্পর্কে যে আমরা বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকায়, বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে যাদের ব্যাপারে আমরা স্পেসিফিক তথ্য পাচ্ছি তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। ডেফিনেটলি আমরা যে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেটা আমরা করতে চাই, জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই অঙ্গীকারবদ্ধ। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদের অনুসন্ধান শুরু করেছে NBR-এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIC। এরই মধ্যে তার আয়কর নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। তারা জানান, তথ্য গোপনের দায়ে বিদেশে থাকা সম্পদের সমপরিমাণ অর্থ জরিমানার মুখে পড়তে পারেন সাবেক এ মন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশে থাকা সম্পদ নিয়ে বিতর্কের মুখে পড়েন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
সংবাদ সম্মেলনে বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করেন তিনি। আয়কর নথিতে এসব সম্পদ না দেখানোর কথাও জানান। জাবেদের স্বীকারোক্তি সত্ত্বেও তখন কোনো ব্যবস্থা নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ওখানে কলামও কোনো জায়গায় বলে নাই যে আপনার বিদেশি সম্পদ উল্লেখ করা, যদি থাকতো না দিতাম আমার অপরাধ হতো। সাইফুজ্জামানের বিদেশে গড়া সম্পদ নিয়ে গত সপ্তাহে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 70 কোটি ডলারের সম্পদ গড়ার তথ্য উঠে আসে প্রতিবেদনে। জাবেদের রাজনৈতিক ক্ষমতা না থাকায় এবার অনুসন্ধানে নামল সিআইসি। গোয়েন্দারা জানান, প্রথমে জাবেদের আয়কর নথি পর্যালোচনা করা হবে, মিলিয়ে দেখা হবে তার নামে ওঠা বিভিন্ন অভিযোগ। তারপর শুরু হবে অধিকতর তদন্ত। গোয়েন্দারা জানান, অধিকতর তদন্ত হতে পারে দুই উপায়ে। প্রথমত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে তথ্য পেতে যোগাযোগ। দ্বিতীয়ত, আন্তঃসংস্থার সদস্যদের সমন্বয়ে বিশেষ তদন্ত টিম গঠন। যারা মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এই লোকগুলোর বিরুদ্ধে কোনো কথাই আসলে কোনো পর্যায় থেকেই বলা সম্ভব হতো। তো এখন যে পরিবেশ এসছে, আমি মনে করি এনবিআর যথেষ্ট সক্রিয় হবে। আইন অনুযায়ী বিদেশের সম্পদ আয়কর নথিতে উল্লেখ না করা অপরাধ। সম্পদের বাজার মূল্য যত হবে ঠিক সে পরিমাণ অর্থ জরিমানা করতে পারবে এনবিআর। সংশ্লিষ্ট নাগরিকের দেশের সম্পদ ক্রয় করে জরিমানা আদায় করা যাবে। এতেই শেষ নয়, বিদেশে সম্পদ প্রমাণ হলে দেখাতে হবে উৎস। বৈধ উৎস দেখাতে না পারলে অর্থ পাচারের অভিযোগে মামলা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের গোসাইরহাটের চরাঞ্চলে একটি পোশাক কারখানা বদলে দিয়েছে এলাকাকে। অনেকের কর্মসংস্থান হয়েছে, সচ্ছলতা ফিরেছে পরিবারে। উদ্যোক্তারা বলছেন, উন্নত যোগাযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া গেলে শরীয়তপুরে তৈরি পোশাক শিল্প বিকাশের সম্ভাবনা রয়েছে। 2023 সালের মার্চে যাত্রা শুরু করে শরীয়তপুরের গোসাইরহাটের পোশাক কারখানা। এরপর বদলাতে থাকে চরাঞ্চলের জনজীবন। কারখানায় কাজের সুবাদে সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। বাহিরে না গিয়ে বাড়ি থেকে কাজের সুযোগ তৈরি হওয়ায় শ্রমিকরা খুশি। চরাঞ্চলে গার্মেন্টসটা হওয়ার কারণে যে আমার যে ইনকাম দিয়ে আমি নিজের খরচ চালাইতে পারতেছি। আমাদের এই এলাকায় গার্মেন্টসটি হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। এখন আমাদের পোশাক আশাক কেনার জন্য ফ্যামিলি থেকে কোনো টাকা পয়সা নিতে হয় না। এখানে তৈরি হচ্ছে প্যান্ট, টি শার্ট, রপ্তানি করা হচ্ছে সৌদি আরব সহ বিভিন্ন দেশে। এখানে কাটিং হয়, সুইং হয়, সুইংয়ের পরে ঢাকা হয়, ফিনিশিং হয়, ফিনিশিংয়ের পরে এখান থেকে মাল শিপমেন্ট হয় দুবাই, তারপরে সুদান, এসব রাষ্ট্রে পাঠানো হয়। উৎপাদন খরচ কম হওয়ায় চরাঞ্চলে পোশাক শিল্পের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। ব্যবসার প্রসারে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি তাদের। মাওয়াত থেকে শরীয়তপুর পর্যন্ত যে রোডের অবস্থা, এটা যদি ভালো হয়, যাতায়াত ব্যবস্থা আরও ভালো হয়, আমরা চাই যাতে আমাদের এই কর্মসংস্থান আরও উপরের দিকে যাক। এলাকার আর্থসামাজিক উন্নয়নে পোশাক কারখানা অবদান রাখবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গোসাইরহাটে পোশাক কারখানা গড়ে উঠেছে। তো পোশাক কারখানা গড়ে উঠলে আমরা জানি যে বিশেষ করে গ্রাম অঞ্চল এবং নারীদের আর্থসামাজিক যে অবস্থা সেটার অবশ্যই পরিবর্তন হয়। বিশেষ করে অর্থনৈতিক যে সচ্ছলতা আসে ফ্যামিলিতে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। পোশাক শিল্পের প্রসারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের দাবি উদ্যোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের 5 উপজেলায় 63 কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া দুর্যোগে মারা গেছে 12 জন। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে জেলা প্রশাসন জানিয়েছে, বরাদ্দ পেলে ক্ষতিপূরণ দেয়া হবে। গত সপ্তাহের বুধবার থেকে শনিবার পর্যন্ত কক্সবাজারের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে 9 উপজেলার মধ্যে 5 উপজেলায় বন্যায় ডুবে যায়। পানিবন্দী হয়ে পড়ে 1 লাখের বেশি মানুষ। বন্যার পানি নামার পর ফুটে উঠতে শুরু করে ক্ষতির চিহ্ন। নষ্ট হয়েছে ঘরবাড়ি ও আসবাবপত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, মাছের ঘের ও ফসলের বীজতলা। পানিয়ে ঘরবাড়ি শেষ গিয়ে, চাষবাস শেষ গিয়ে, বহুত ঢুকিয়ে সব টাকা নষ্ট হয়ে গেছে, ধানগুলো নষ্ট হয়ে গেছে। আমরা অসহায় মানুষ, আমরা ফসল আমরা সর্বপ্রথম জ্বালা উৎপাদন করছি, ওই জ্বালা বন্যার পানিয়ে সব নষ্ট করে দিছে। বন্যায় 63 কোটি 43 লাখ 34 হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন, বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হবে।
টোটাল ক্ষয়ক্ষতি হয়েছে সকল ডিপার্টমেন্ট মিলে আগে মৎস্য, কৃষি, এলজিডি, সড়ক সব সহ প্রায় 63 কোটি টাকা, 63 কোটি 43 লক্ষ টাকার আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক। এবং সেটা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আমরা আশা করছি যে আমরা যে প্রস্তাব সরকার বিবেচনা করে আমাদের বরাদ্দ দেবো, সেই বরাদ্দের প্রাপ্তির সাথে আমরা যে ক্ষতিগুলো কাটিয়ে ওঠার চেষ্টা আমরা করবো। এদিকে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের সদরের ডিককুল গ্রামে এবং রোহিঙ্গা ক্যাম্পে 6 জনের মৃত্যু হয়েছে। চকরিয়া এবং রামুর ঈদগড়ে পাহাড়ি ঢলে 2 জন ও সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে মারা গেছেন 4 জেলে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে, এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও কমেছে লেনদেন। সেই সঙ্গে DS30 সূচক এবং DSE X সূচকেও ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। সোমবার ডিএসসির প্রধান সূচক DSE X 25.41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,760 পয়েন্টে। 14 কোটি টাকা কমে লেনদেন হয় 674 কোটি 38 লাখ টাকার শেয়ার। হাত বদল হওয়া 398 কোম্পানির মধ্যে দর বেড়েছে 112টির, কমেছে 237টির এবং অপরিবর্তিত ছিল 49টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। দর বৃদ্ধির তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, লিন্ডে বিডি, সোনালী আঁশ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।